নেক্সট কোশ্চেন পড়বো অংশীদারি কারবারের বৈশিষ্ট্য। কি বললাম? অংশীদারি কারবারের বৈশিষ্ট্য। অংশীদারি কারবার সম্পর্কে কিছু আলোচনা হয়েছে, ঠিক আছে? তো আইডিয়া হলো অংশীদারি কারবারকে ইংরেজিতে বলা হয় পার্টনারশিপ বিজনেস। তার ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক কি পয়েন্ট বলতে পারিস? অনেক পয়েন্ট তো বলা যায়। প্রথমেই হচ্ছে বলতে পারিস মালিকানা ও নিয়ন্ত্রণ। দেখ তোরা তোদের বই পড়তে পারিস, মালিকানা ও নিয়ন্ত্রণ। প্রথম পয়েন্ট কি বলে যে মালিকানা ও নিয়ন্ত্রণ। এইমাত্র বললাম অংশীদারি কারবারে অংশীদারি কারবার সদস্য সংখ্যা মানে মেম্বার কতজন হওয়া দরকার? মিনিমাম 2 জন হওয়া দরকার। আর ব্যাংকিং সেক্টরে সেটা হয়ে যাবে 10 জন, আর অন্য ধরনের বিজনেস হয়ে যাবে 20 জন। বল না কি বলার আছে? নতুন কিছু বলার নেই। আর অংশীদারি কারবারে যে সমস্ত যে মেম্বার বলছি না, এতজন হতে হবে, মিনিমাম 2 জন, ব্যাংকিং সেক্টরে 10 জন, অব্যাংকিং সেক্টরে নন ব্যাংকিং সেক্টরে 20 জন। এই যে এতজন মেম্বার, এরাই হচ্ছে কারবারের মালিক, এরাই তো মালিক। কি মালিক তো এরাই। নিয়ন্ত্রণ, কারবার নিয়ন্ত্রণের ব্যাপারে প্রত্যেক অংশীদারই কারবারে অংশগ্রহণ ও পরিচালনা করার অধিকার আছে। পদমর্যাদায় কেউ কারো অপেক্ষা কম নয়। সব অংশীদার মিলিতভাবে অথবা এক বা একাধিক অংশীদার সব অংশের পক্ষ নিয়ে কারবার পরিচালনা নিয়ন্ত্রণ করতে পারে। আমি বলছি যে এই যে ধর ব্যাংকিং সেক্টরের কথাই বলছি, ব্যাংকিং সেক্টরে কত থাকতে হবে? 10 জন। তার মানে সবাই তো ব্যাংকিং সেক্টর নিয়ন্ত্রণ করতে, যে 10 জন মালিক 10 জনই তো নিয়ন্ত্রণ করতে পারবে, বুঝতে পারলেন না? 10 জন যে আছে 10 জনই নিয়ন্ত্রণ করতে পারবে, এমন না যে ওর বেশি ক্ষমতা ওর কম ক্ষমতা, ওরকম কোনো ব্যাপার নেই। কি বললে বোঝা যাচ্ছে? তো এই জন্য নিয়ন্ত্রণ ব্যাপারটা বুঝে নিতে হবে। আইনগত মর্যাদা, লিগাল স্ট্যাটাস, বুঝে আইনের দিক থেকে অংশীদারি কারবার পৃথক সত্তা স্বীকৃত নয়, ঠিক আছে? পৃথক সত্তা মানে ডিফারেন্ট এন্টিটি। অর্থাৎ বলছে যে অংশীদার ও অংশীদারি কারবার এক ও অভিন্ন আইন বলে বিবেচিত হয়। সেজন্য আইনের ব্যাপারে অংশীদারদের নাম সই করতে হয়, কারবারের নাম গ্রাহ্য হয় না, ঠিক আছে? তবে কারবার পরিচালনা, হিসাবপত্র পরীক্ষা করা প্রভৃতির ব্যাপারে অংশীদারদের নিজেদের মধ্যে কতগুলি আইনগত বাধ্যবাধকতা রয়েছে। তাহলে মাথায় রাখতে হবে আইনের দৃষ্টিকোণ থেকে, আইনের দিক থেকে যদি দেখা হয় তাহলে অংশীদারি কারবারের পৃথক সত্তা স্বীকৃত নয়। পৃথক সত্তা নেই, ডিফারেন্ট নয়, ঠিক আছে? তো অংশীদার আর অংশীদারি কারবার এক ও অভিন্ন, মানে এমন না ধর ABC 3 জন মিলে পার্টনারশিপ বিজনেস ওপেন করলো, তো 3 জন পার্টনার ABC আর বিজনেসটার নাম ধর ABC, মানে মাথায় মন দিয়ে শুনিস, 3 জন পার্টনার মিলে বিজনেস স্টার্ট করলো ABC, 3 জন পার্টনার। তো 3 জন পার্টনার মিলে যখন বিজনেস খুললো, নিশ্চয়ই বিজনেসের একটা নাম আছে তো, ঠিক আছে? তো বিজনেসের একটা নাম আছে, ধর বিজনেসের নাম কি? যে কোনো একটা ধর না অজন্তা শু হাউস, ঠিক আছে? তো অজন্তা শু হাউসের মালিক ABC। তাই এখানে বলেছে কি, এখানে বলছে অংশীদার মানে ABC আর অংশীদারি প্রতিষ্ঠান মানে অজন্তা শু হাউস, দুটোই এক, আলাদা কিছু না, দুটোই এক, ঠিক আছে? দুটোই এক, অর্থাৎ এটাই বলছে ডিফারেন্ট এন্টিটি, দুটোই এক, কখনো আলাদা হিসেবে দেখা হয় না। মিলিতভাবে মূলধন সরবরাহ। আচ্ছা বল, বিজনেস স্টার্ট করেছে 3 জন মিলে, পার্টনারশিপ বিজনেস স্টার্ট করলো ABC 3 জন মিলে, তাহলে বিজনেসে যত টাকা লাগবে যে ক্যাপিটাল মূলধনটা কে দেবে? শুধু কি এ দেবে নাকি সবাই দেবে? ABC 3 জন মিলিতভাবে দেবে। হ্যাঁ, যার যেমন সামর্থ্য আছে সেই যেমন সামর্থ্য দেবে। হ্যাঁ, সবাই যে 5 লাখ টাকা করে দিতে পারবে না কথা নেই, কেউ 5 লাখ দিল, কেউ 4 লাখ দিল, কেউ 3 লাখ দিল, যত টাকা কম দিল পরে দিয়ে দেবে, ঠিক আছে? তো এখানে তাই বলে যে মিলিতভাবে মূলধন সরবরাহ। এমনকি কখনো কখনো দেখা যায়, ধর এরকমও ঘটনা ঘটে, এটা শুনে রাখ, তোরা 3 জন মিলে বিজনেস স্টার্ট করলি, তার মধ্যে ধর তোদের একটা বন্ধু ধর অবস্থা, আর্থিক অবস্থা খুব একটা ভালো নেই, ঠিক আছে? তোরা বললি যে ঠিক আছে তোর টাকা দিতে হবে না, পরে দিয়ে দিস যখন টাকা আসবে। এরকমভাবেও ব্যবসা শুরু করা যায়, ঠিক আছে? এরকমভাবেও ব্যবসা শুরু করা যায়। তাই বলছি যে কোনো মূলধন সরবরাহ না করেও অংশীদার হওয়া যায়, পার্টনার হওয়া যায়। মূলধনের পরিমাণ সীমাবদ্ধ হলেও প্রত্যেক অংশীদার একক ও সমবেত প্রচেষ্টায় ব্যাংক বা বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান, বন্ধু বান্ধব। আচ্ছা, এবার তোদের ধর মানে বিজনেস শুরু করতে গেলে, পার্টনারশিপ বিজনেস করতে টাকাও দরকার, সাফিসিয়েন্ট টাকা তোদের কাছে নেই, পর্যাপ্ত টাকা নেই, তোরা কি করতে পারিস? ব্যাংকের থেকে লোন করতে পারিস, বা বাবার থেকে বা ফ্যামিলি কারোর থেকে ধার করতে পারিস, বন্ধু বান্ধবের থেকেও টাকা ধার করতে পারিস, টাকা ধার করে ব্যবসা শুরু করতে পারিস। এরকম অনেকগুলো অপশন আছে। মানে তোর প্রশ্ন উঠতে পারে, স্যার ধরুন ব্যবসা শুরু করার সময় পার্টনারশিপ বিজনেস শুরু করছি, আমাকে বলেছে 1 লাখ টাকা আনতে,
তা আমার যদি টাকা না থাকে তখন তোকে ধার করতে হবে, অনেক কিছু হতে পারে। ঠিক আছে তো? এবার হচ্ছে ব্যবস্থাপনা। পরের পয়েন্ট বলি ব্যবস্থাপনা। অংশীদাররা নিজেরাই কারবার পরিচালনার সুযোগ পাওয়ায় কারবারের ব্যবস্থাপনা সহজসাধ্য হয়। ঠিক আছে, সব অংশীদাররাই মানে ম্যানেজমেন্ট, তার মানে কি 3 জন পার্টনার মিলে বিজনেস করছে, ধরো এপিসি, তাহলে বিজনেসটা দেখাশোনা করার দায়িত্ব কাদের আছে? 3 জনেরই দায়িত্ব আছে। আগে যখন এক মালিকানে কারবার করছি তখন একজনই দেখাশোনা করছে, এখানে 3 জনই দেখাশোনা করছে, এটা হচ্ছে ম্যানেজমেন্ট। তাতে কোনো দেখ কি হয়েছে, ধর 3 জনের মতামত নিয়েই তো কাজটা চলবে। তুই ধর একটা কথা বললি, তোর কথাটা ধর ওদের পছন্দ হলো, সেটা হয়তো গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, তো 3 জন যেটা বললো সেটাকেই ধরেন একটা ডিসিশন নিয়ে তারপরে কাজটা করার চেষ্টা করবো। কি বললাম বোঝা যাচ্ছে তো? স্থায়িত্ব অনিশ্চয়তা। অংশীদারি কারবারের স্থায়িত্ব অনিশ্চিত, কারণ অংশীদারের চুক্তি বা ইচ্ছার উপর এই কারবারের স্থায়িত্ব নির্ভর করে। মানে প্রশ্ন হচ্ছে স্থায়িত্ব মানে, অর্থাৎ তোরা যে একটা ধর অজন্তা শু হাউস খুললি, সেই জুতোর দোকানটা কত বছর চলবে, সেটা পুরোপুরি তোদের উপর ডিপেন্ড করবে, হ্যাঁ কি না? পুরোপুরি তোদের উপর ডিপেন্ড করবে কত বছর চালাতে পারবি। ঠিক আছে, দেখা গেল সেটা তোদের চুক্তির ওপর বা তোদের ইচ্ছার ওপর ডিপেন্ড করে। একদম এরকম কি হলো, সাফ কথা, তোদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে তোরা কত বছর ব্যবসা চালাতে পারবি। নেক্সট বলে যে মিলিতভাবে ঝুঁকি ও দায় বহন। ঠিক আছে, তো এই জাতীয় কারবারের যত রিস্ক, ঠিক আছে, বা লাইবিলিটি কারবারের অংশীদাররাই বহন করে। এই কারবারের এই বিজনেসে যত রিস্ক আছে না, তো কি হবে, তোরা যে 3 জন মিলে ব্যবসা করছিস, এই বিজনেসের রিস্ক কারা নেবে? তোদেরকেই নিতে হবে। বা এই বিজনেস যে করছিস, তোরা মার্কেট থেকে টাকা ধার করছিস, ধারটা কাদের মেটাতে হবে? তোদেরকেই মেটাতে হবে, বাইরের লোক এসে মেটাবে না। বলছে অংশীদারি কারবারের প্রতিটি অংশীদারদের দায় সীমাহীন। ঠিক আছে তো, মানে অসীম দায়। কারণ এই জাতীয় কারবারের একটা বৈশিষ্ট্য হচ্ছে অংশীদাররা প্রত্যেকে ব্যক্তিগতভাবে ও যৌথভাবে কারবারের জন্য দায়ী থাকেন। কারবারের সম্পত্তি থেকে কারবারের দায় পরিশোধ করা সম্ভব না হয়, তাহলে দেখ সাপোজ ধর পার্টনারশিপ বিজনেস করছিস, পার্টনারশিপ বিজনেস করতে গেলে যদি পর্যাপ্ত টাকা না থাকে তোকে মার্কেট থেকে টাকা ধার করতে হয়, টাকা ধার করে বিজনেস করতে হয়। ঠিক আছে, টাকা ধার করে বিজনেস করতে হয়। এবার ধর এমন সময় হলো ব্যবসা বন্ধ করে দিলি, ব্যবসা চললো না, ব্যবসা বন্ধ করে দিলি, শুনতে পাচ্ছিস তো? ব্যবসা বন্ধ করে দিলি। আমি তোকে ভালো উদাহরণ দিচ্ছি, ধর ABC 3 জন মিলে বিজনেস শুরু করেছিলি। হ্যাঁ, এবার 3 জন মিলে ধর ব্যবসা শুরু করার সময় তোর ধর মার্কেট থেকে তোর 10 লাখ টাকা ধার করেছিলি। এবার ব্যবসা যখন বন্ধ করে দিবি তখন তো ওই 10 লাখ টাকা তাদের মিটিয়ে দিতে হবে। তাহলে তোর ব্যবসার যা জিনিসপত্র আছে সেগুলো বেচে দিলি, বেচে দেখলি কি তোর কাছে 6 লাখ টাকা আসলো। কত টাকা আসলো? 6 লাখ টাকা আসলো। তা তুই 6 লাখ টাকা মিটিয়ে দিলি, 4 লাখ টাকা মেটাতে পারলি এখনো? 4 লাখ টাকা আরো পড়ে এলো। সেই 4 লাখ টাকা কি করবো? ওদের বাড়ি যাবি, তোরা নিজেদের ঘরে চলে যাবি, ঘর দিয়ে টাকা বের করবি, টাকা বের করে ওদের টাকা মেটাতে হবে, মানে ঘর থেকে টাকা নিয়ে আসতে হবে। বুঝতে পারলি কি বললেন গল্পটা? বুঝতে পারলি পার্টনারশিপ বিজনেসের নিয়মটা কি? এখানে এটা বলেছে। মুনাফায় অংশগ্রহণ, এটা নতুন করে বলার কিছু নেই। তোরা জানিস তো মুনাফা, বিজনেসে যে প্রফিট হবে, প্রফিট শেয়ারিং রেশিও সেই টাকাটা ভাগ করে নেবে। লস হলেও তাই প্রফিট শেয়ারিং রেশিওতে তোদেরকে এটা বিয়ার করতে হবে। নিবন্ধন বাধ্যতামূলক নয়। প্রশ্ন ওঠে, স্যার অংশের পার্টনারশিপ বিজনেসে কি রেজিস্ট্রেশন করা সত্যিই দরকার? পার্টনারশিপ বিজনেস রেজিস্ট্রেশন করা কোনো বাধ্যতামূলক নয়, তোদের ইচ্ছার উপর ডিপেন্ড। তোরা যদি চাস তাহলে করতে পারিস, না চাইলে না করবি। রেজিস্ট্রেশন কেউ করতে পারে আর নাও করতে পারে। তাই বলছে অংশীদারি কারবার নিবন্ধন করা বাধ্যতামূলক নয়, অংশের ইচ্ছার উপর তার নির্ভর করে। খুব ভালো কোশ্চেনগুলো পড়ালাম, ঠিক আছে।